ভিডিও গেম ধীরে ধীরে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারটা বর্তমান প্রেক্ষাপটে খুবই পরিচিত একটা বিষয়। আমরা আশেপাশে কাউকে না কাউকে গেম খেলতে দেখি, কিন্তু ভিডিও গেমের ভয়াবহতা যে কি মারাত্মক হতে পারে সেটা এই মুভি দেখলেই আপনি বুঝতে পারবেন। খালি চোখে যে গেম দেখতে খুব স্বাভাবিক মনে হয়, সেটাই ভেতরে ভেতরে মানুষের কি পরিমাণ ক্ষতি করতে পারে সেটা আমরা ঘুণাক্ষরেও টের পাই না। এমনই একটা গল্প নিয়ে বানানো হয়েছে আজকের তেলেগু ক্রাইম থ্রিলার মুভিটি, যার নাম হাইড অ্যান্ড সিক। এই মুভির গল্পের মাধ্যমে আজ আমরা দেখব ভিডিও গেমসের কবলে পড়ে কিভাবে একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের আশেপাশেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের অভিজ্ঞতা জানার জন্য অনেক আগ্রহী। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একটা ছোট পরিবারকে দেখা যায়, যেখানে বাবা মা এবং তাদের দুই ছেলে থাকে। বড় ছেলের নাম সুকেশ এবং ছোট ছেলে রাজু। এই দুই ভাই সারা দিন সব কাজকর্ম বাদ দিয়ে শুধু মোবাইলে গেমে ডুবে থাকে। মা বাবার কোনো কথাই শোনে না, অকর্মার ঢেকি এক একটা। এমনই একদিন যখন খাবার ডেলিভারি দিতে ডেলিভারি ম্যান আসে, তখনও সুকেশ তার বাবার কথায় কোনো কর্ণপাতই করে না, কারণ সে তখন মোবাইলে গেম খেলছে। গেম ছেড়ে উঠে গেলে তার খেলাটা নষ্ট হয়ে যাবে। ছেলের এই অবাধ্যতা দেখে বাবা বাধ্য হয়ে নিজেই ডেলিভারি নিতে চান। সেদিন ডেলিভারি শেষ করে ডেলিভারি ম্যান যখন বাড়ি ফিরে যাচ্ছে, পথে হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি তার উপরে হামলা করে। ফলে মারাত্মক আহত হয়ে লোকটি ঘটনাস্থলেই মারা যায়। হামলাকারী ব্যক্তিকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছিল, কারণ খুনের পর খুনি অদ্ভুতভাবে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে তারা মনে করে এই ডেলিভারি বয় বাইক থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছে। তাই তারা পরবর্তী তদন্তের জন্য মৃতদেহটিকে পোস্টমর্টেমে পাঠিয়ে দেয়। এখানে সিন কাট হয়ে এবার আমরা শিবা নামের একজন যুবককে দেখতে পাই। শিবা! শিবা একজন মেডিকেল স্টুডেন্ট। সে তার বড় বোন সাথীর সাথে থাকে। সেই সময় সাথী মা হতে চলেছে। ছোটবেলায় তাদের মা মারা যায়। তাদের বাবা এবং সাথীর স্বামী সম্প্রতি দুজনেই সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় টেররিস্ট হামলায় শহীদ হয়ে যায়। শিবার অনেক দিনের ইচ্ছা, সে মিলিটারি ডাক্তার হতে চায়, কিন্তু সাথী তার বাবা এবং স্বামীর পরিণতির কথা চিন্তা করে ভাইকে এই পেশায় যোগ দিতে বারবারই নিষেধ করত। তবে শিবার স্বপ্ন ছিল অনেক বড়, তাই সে মিলিটারি ডাক্তার হওয়ার জন্য গোপনে গোপনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। একদিন শিবার গার্লফ্রেন্ড বর্ষা তাদের বাড়িতে আসে। অনেকদিন ধরেই শিবা ও বর্ষা রিলেশনশিপে আছে। বর্ষাকে আজ খুব বেশি খুশি দেখাচ্ছে। তার খুশির কারণ হলো বর্ষার বাবা তাদের বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছে। তবে একই সাথে তিনি শর্তও দিয়েছেন যে শিবাকে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পরের দিন জিমে শিবা এক্সারসাইজ করছে আর তার বন্ধু ববি বসে মোবাইলে গেম খেলছে। তখন শিবার আরেকটা বন্ধু এসে তাকে একটা মেডিকেল ফাইল দিয়ে বলে, এটা আমার কাজিন সোয়াতির রিপোর্ট। গত বছর বিয়ে হওয়ার পর ও ওর হাজবেন্ডের সাথে খুব সুখেই আছে। তবে গত 2 মাস ধরে ওর শরীর স্বাস্থ্য একদমই ভালো থাকে না। ওর প্রায়ই পেটে ব্যথা হয়, বমি করার সময় মুখ দিয়ে রক্ত আসে, ডায়রিয়া, ইউরিন প্রবলেম এসব লেগেই থাকে। ওর আসলে কি হয়েছে রিপোর্টেও ঠিকমতো ধরা পড়ছে না। তুই তো ডাক্তারি পড়ছিস, তাই ভাবলাম তুই কোনো ভালো ডাক্তার রেকমেন্ড করতে পারবি। শিবা কিছুক্ষণ রিপোর্ট দেখে বেশ গম্ভীর হয়ে বলে, আমি যেটা বলতে যাচ্ছি প্লিজ আমাকে ভুল বুঝিস না। মেয়েটার কিডনি ফেল হয়ে গেছে। তবে এত কম বয়সে কিডনি ফেল হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমার মনে হয় কেউ ইচ্ছে করে ওকে বিষ খাওয়াচ্ছে। বিষের কথা শুনে বন্ধুটি খুব অবাক হয়ে যায়। শিবা বলতে থাকে, মার্কিউরি ক্লোরাইডের মিলিগ্রাম ডোজ যদি একটু একটু করে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এরকমই সিমটমস দেখা যায়। বন্ধুটি খুব অবাক হয়ে বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সোয়াতি সবসময় নিজের খাবার নিজেই বানায়। ও কখনো বাইরের খাবার খায় না। শিবা বলে, যদি কেউ কাউকে মারতে চায় এবং আইনের থেকে বাঁচতে চায় তাহলে সে অনেক উপায় বের করতে পারে।
মার্কিউরি ক্লোরাইড সবার পক্ষে পাওয়া সম্ভব নয়। যদি কেউ মেডিকেল বা কেমিস্ট ফিল্ডে কাজ করে অথবা ফার্মাসির ল্যাবে কাজ করে তাহলেই কেউ মার্কারি ক্লোরাইডের ব্যাপারে জানতে পারবে। এরপর কিছুক্ষণ ভেবে শিবা জিজ্ঞেস করে, তোর কাজিনের হাজবেন্ড কোথায় কাজ করে? বন্ধুটি হতাশ হয়ে বলে ওর হাজবেন্ড সায়েন্স ল্যাবে রিসার্চার হিসেবে কাজ করে। এটা শুনে এবার সবাই বুঝতে পারে আসলে সোয়াতের হাজবেন্ডই তাকে মার্কিউরি ক্লোরাইড বিষ দিয়ে মারতে চাইছে। শিবা বলে, তোর এখন ডাক্তার নয়, পুলিশের কাছে যাওয়া উচিত। তার আরেক বন্ধু সোয়ামী বলে, তুই আর্মি ডাক্তার হতে চাস তো, তাই সবকিছুকে ক্রিমিনাল কেস বানিয়ে দিস। এটা থেকেই বোঝা যায় ক্রাইম, মার্ডার এসবের প্রতি শিবার খুবই আগ্রহ। সে ডাক্তার হলেও বিভিন্ন ক্রাইম সমাধান করতে তার খুব ভালো লাগে। এসবের মাঝে শিবার বন্ধু ববি তখনও মোবাইলে গেম খেলেই যাচ্ছে। অন্যদিকে পুলিশ স্টেশনে একদিন এক যুবককে ধরে আনা হয়। এই ছেলেটা নাকি একটা হোটেলে ঢুকে কয়েকজনের ওপরে হামলা চালিয়েছে। সে কোনো এক মানসিক রোগের শিকার। ছেলেটিকে আটক করার পর পুলিশ তার অবস্থা দেখে তাকে কিশোর নামের এক মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। ডাক্তার কিশোর হলেন বর্ষার বাবা, যার সাথে শিবার সম্পর্ক রয়েছে। ছেলেটাকে পরীক্ষা করার পর কিশোর পুলিশ অফিসার বৈষ্ণবীকে জানায় ছেলেটা হয়তো ছোটবেলায় কোনো ভয়ঙ্কর ঘটনা শিকার হয়েছিল, যেটা সে ভুলতে পারছে না। তাছাড়া ছেলেটা মাদকাসক্ত। খারাপ বন্ধুবান্ধবের কারণে তার ট্রমা আরও বেড়েছে। তবে কিছুদিন দেখাশোনার মধ্যে রাখলেই সে ঠিক হয়ে যাবে। তখনই শিবা ও বর্ষা কিশোরের কাছে আসে। শিবা তার বোনের বেবি শাওয়ারের জন্য কিশোরকে নিমন্ত্রণ করতে এসেছে। এরই মধ্যে পুলিশ স্টেশনের বাইরে কোনো এক অজ্ঞাত ব্যক্তি একটা খাম ফেলে রেখে যায়, যার মধ্যে ছিল কিছু গুরুত্বপূর্ণ কাগজ। একজন কনস্টেবল খামটা এনে ইন্সপেক্টর বৈষ্ণবীর হাতে দেয়। সে খামটা খুলতেই ভীষণই অবাক হয়ে যায়, কারণ সে খামের মধ্যে একটা চিঠিতে লেখা ছিল, ডেলিভারি ম্যান রাকেশের মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। চিঠিটা পড়ে ইন্সপেক্টর বৈষ্ণবী একেবারে হতবম্ব হয়ে পড়ে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এটা একটা সড়ক দুর্ঘটনা ছিল, কিন্তু এই চিঠিতে বলা হচ্ছে এটা একটা মার্ডার। কেউ তার মাথায় আঘাত করে ডেলিভারি ম্যান রাকেশকে খুন করেছে। তাই কিছুটা কনফিউজড হয়ে বৈষ্ণবী ময়না তদন্তকারী বর্মাকে ফোন করে জিজ্ঞেস করে। সে তার কাছে জানতে চায়, তুমি কি সঠিকভাবে বডিটা পরীক্ষা করেছিলে? বডিতে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা? বর্মা উত্তর দেয়, ম্যাডাম, আমি সম্পূর্ণ নিয়ম মেনেই পোস্টমর্টেম করেছি। রিপোর্ট ভুল হওয়ার প্রশ্নই আসে না। ময়নাতদন্তকারীর কথায় পুলিশ এবার আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। যদি পোস্টমর্টেম রিপোর্ট সঠিক হয় তবে এই চিঠিটা পাঠালো কে? চিঠিটা যে লিখেছে সে কেন মনে করছে এটা একটা হত্যাকাণ্ড? এদিকে সেদিন রাতে খুব সুন্দরভাবে শিবার বোনের বেবি শাওয়ারের প্রোগ্রাম সম্পন্ন হয়। পরের দিন শিবা কলেজে এসে দেখে তার বন্ধু ববি সেই মোবাইলে গেম খেলায় ডুবে আছে। তাকে বারবার নিষেধ করলেও সে মোবাইলটা আর হাত থেকে রাখে না। তাদের আরেক বন্ধু চান্দু দুদিন হলো গ্রামের বাড়িতে গেছে। তারা চান্দুকে নিয়ে আলোচনা করছে, তখনই তারা দেখে সবাই কেন যেন হলের দিকে ছুটে যাচ্ছে। তাদের সাথে হলের সামনে যেতেই শিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সেখানে তাদের বন্ধু চান্দুর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সবাই ধারণা করছে চান্দু হলের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর বৈষ্ণবী তার টিম নিয়ে সেখানে চলে আসে এবং চান্দুর বডিটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়া হয়। চান্দুর মতো এত ভালো ছেলে আত্মহত্যা করতে পারে এই বিষয়টা কেউই মেনে নিতে পারছিল না, কারণ সে বরাবরই একজন হাসিখুশি প্রকৃতির ছেলে ছিল। শিবার জন্য চান্দুর মৃত্যুটা প্রচণ্ড শকিং একটা বিষয়। তাই সে সিদ্ধান্ত নেয় চান্দুর মৃত্যুটাকে নিজের মতো করেই তদন্ত করবে। সেদিন রাতে শিবা চুপি চুপি হসপিটালের মর্গে ঢুকে পড়ে। চান্দুর মৃতদেহটার দিকে তাকাতে তার খুবই কষ্ট হচ্ছিল। এতদিনে চান্দুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায় তার। মনে অনেক কষ্ট নিয়ে চান্দুর লাশ পরীক্ষা করে সে বুঝতে পারে চান্দুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। শিবা বুঝতে পারছে না চান্দুর মতো এমন নির্ভেজাল ছেলের সাথে এমনটা কে করতে পারে। ঠিক তখনই মর্গে ময়নাতদন্তকারী বর্মা চলে আসে।
শিবা ধরা পড়ার আগেই সেখান থেকে লুকিয়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে সে তার সংগ্রহ করা সব প্রমাণগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। এখানেই আমরা জানতে পারি পুলিশের কাছে সেদিন যে বেনামি চিঠিটা পাঠানো হয়েছিল, যেখানে ডেলিভারি বয়ের মৃত্যুর বিষয়টা লেখা ছিল, সেটা আসলে শিবাই পাঠিয়েছে। যাদের বাড়িতে সেদিন ডেলিভারি ম্যান রাকেশ খাবার দিতে এসেছিল, শিবা হলো তাদেরই প্রতিবেশী। সেদিন পুলিশ আসার আগে শিবা রাকেশের ডেড বডিটা দেখে ফেলেছিল। বডিটা দেখে শিবা বুঝেছিল এটা একটা হত্যাকাণ্ড। তবে পোস্টমর্টেম রিপোর্টে সেটাকে দুর্ঘটনা বলায় শিবা বেশ টেনশনে পড়ে যায়। সে ভাবছে এই হত্যাকাণ্ড লুকানোর জন্য হসপিটালে কেউ হয়তো নকল পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করছে। তাই সে ফাইল 1 নামে একটা চিঠি পাঠিয়ে পুলিশকে সতর্ক করে দেয়। একইভাবে চান্দুর পোস্টমর্টেম রিপোর্টে এসেছে সে সুইসাইড করেছে। তাই শিবা এবার সরাসরি মিডিয়ার কাছে ফাইল 2 পাঠিয়ে দেয়, যেখানে লেখা ছিল চান্দুর কেসটাও একটা মার্ডার কেস। সিনিয়র অফিসার নিউজে এই খবরটা জানতে পেরে ইন্সপেক্টর বৈষ্ণবীর সাথে খুব রাগারাগি করে। বৈষ্ণবী বলে, ফাইল 1 আসার পর ভেবেছিলাম কেউ হয়তো আমাদের সাথে মজা করছে। সিনিয়র অফিসার তাকে ধমক দিয়ে চান্দুর বডির আবারও পোস্টমর্টেম করতে বলে। বৈষ্ণবী তখনই হসপিটালে এসে বর্মাকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর চান্দু সুইসাইড করেছে? বর্মা আত্মবিশ্বাসের সাথে বলে, আমি বলেছি সুইসাইড, তার মানে এটা নিশ্চিত সুইসাইড। কিন্তু দ্বিতীয়বার পোস্টমর্টেমের কথা শুনে বর্মার যেন গলা শুকিয়ে যায়। কিছুক্ষণ পর অন্য ডাক্তার এসে চান্দুর আবারও পোস্টমর্টেম করে মিডিয়ার সামনে এসে জানায় চান্দু সুইসাইড করেই মারা গেছে। এটা শুনে মিডিয়ার লোকেরা শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই ডাক্তার পুলিশ স্টেশনে এসে সিনিয়র অফিসারকে জানায় সে মিডিয়ার সামনে মিথ্যে কথা বলেছে, যাতে মিডিয়া এই কেস নিয়ে আর কোনো ঝামেলা না করে। দ্বিতীয় পোস্টমর্টেমে পাওয়া গেছে চান্দু সুইসাইড করেনি, তাকে সত্যি সত্যিই হত্যা করা হয়েছে। কিন্তু বর্মা মানে আগের ময়নাতদন্তকারীর রিপোর্টও ভুল নয়, কারণ হত্যাকারী এত নিখুঁতভাবে কাজ দুটো করেছে যে সাধারণ পোস্টমর্টেমে বোঝার উপায় নেই এটা হত্যা নাকি আত্মহত্যা। ডাক্তার আরও বলেন যে এই ফাইলগুলো পাঠাচ্ছে সে হয়তো ডাক্তার অথবা ডাক্তারি পড়ছে, কারণ সে লাশ পরীক্ষা করার জন্য ইয়েলো গগলস, ব্লু লাইট টেকনোলজি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো স্পেশাল টেকনিক ব্যবহার করেই সত্যিটা বুঝতে পেরেছে। সব শুনে পুলিশ ভাবে তাদের আগে ফাইল পাঠানো ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। যে ফাইলগুলো পাঠিয়েছে তার সাইকোলজি বোঝার জন্য তারা ফরেনসিক সাইকোলজিস্ট কিশোরকে ডেকে আনে। কিশোর ফাইলগুলো ভালো করে চেক করে বলে, ও আমাদের বলেছে কিভাবে কেসগুলো ইনভেস্টিগেশন করতে হবে। সে হয়তো আমাদের সাহায্য করতে চাচ্ছে, না হলে আমাদের কনফিউজড করতে চাচ্ছে। এমনটাও হতে পারে ফাইল পাঠানো ব্যক্তিই হচ্ছে আসল খুনি। তাই তারা এবার ফাইল পাঠানো ব্যক্তির বলা পদ্ধতি অনুসারেই খুনিকে খুঁজতে শুরু করে। প্রথমে পুলিশ চান্দুর কলেজে তদন্ত করতে আসে এবং সেখানকার মাঠে প্রাচীন রডের মতো একটা জিনিস খুঁজে পায়। সেখানে তখন শিবা উপস্থিত ছিল। পুলিশের এভিডেন্স সংগ্রহের সময় শিবা চুপি চুপি সেই রডের একটা ছবি তুলে নেয়। এরপর রডের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে জানা যায় এটাতে চান্দুর আঙুলের ছাপ রয়েছে। বিষয়টা নিয়ে পুলিশ যখন তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানায় চান্দুর কাছে এমন রড তারা আগে কখনো দেখেনি। এরপর বৈষ্ণবী একজন প্রত্নতত্ত্ববিদ বিশেষজ্ঞের সাথে দেখা করে, কারণ তারা মাঠে যে রডটা পেয়েছিল সেটা একটা প্রাচীন বস্তু। প্রত্নতত্ত্ববিদ রডের ছবি পরীক্ষা করে জানায় এই বস্তুটার নাম হচ্ছে এলিফ্যান্ট হাউস বা হাতিগড়। এবার সে একটা প্রাচীন ঘটনার কথা বলতে শুরু করে। আজ থেকে বহু বছর আগে এক রাজ্যের লোকেরা হঠাৎ করে মারা যেতে থাকে, কিন্তু এই ঘটনায় তখনকার রাজা কোনো অপরাধীকেই ধরতে পারেনি। ফলে কিছুদিনের ব্যবধানে অনেক মানুষ নিহত হয়। রাজার এই ব্যর্থতার কারণে অবশেষে প্রজারা ক্ষিপ্ত হয়ে রাজার মহলে হামলা চালিয়ে সেই রাজাকে হত্যা করে। তারা রাজার প্রাসাদে বিশেষ এক ধরনের একটা অস্ত্র খুঁজে পায়। সেই অস্ত্ররই নাম ছিল হাতিগড়। ছবিতে থাকা রডের মতো দেখতে বস্তুটা এই হাতিগড় অস্ত্রেরই একটা অংশ। হাতিগড় অস্ত্রটি ছিল সেই রাজার অস্ত্র। এরপর প্রত্নতত্ত্ববিদ বলেন হাতিগড় তখন 3টি অংশে ভেঙে গিয়েছিল। আপনারা যেটা পেয়েছেন সেটা শুধুমাত্র মাঝের অংশটা। এখনও সেই প্রাচীন অস্ত্রটার দুটো অংশ নিখোঁজ। তার সব কথা শুনে বৈষ্ণবী বেশ আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবছে তাহলে প্রথমে যে খুনটা হয়েছে সেখানেও কি এরকম কোনো বস্তু পাওয়া গিয়েছিল কিনা।
একজন কনস্টেবল জানায় প্রথম মার্ডার স্পটে তারা এমন কিছুই খুঁজে পায়নি। এরপর বৈষ্ণবী এবং তার দল একটা আর্ট গ্যালারিতে যায় যেখানে হাতিগড়ের মতো পুরনো বস্তু বিক্রি করা হতো। পুলিশের কাছে হাতিগড়ের ছবি দেখে গ্যালারির মালিক জানায় এটা এখান থেকেই বিক্রি করা হয়েছে। তবে যে এটা কিনেছে তার মুখ দেখা যায়নি, কারণ ক্রেতা সেদিন মুখোশ পরেছিল। লোকটা আরও জানায়, আমি শুধু তার হাতে একটা স্টেথোস্কোপ দেখেছিলাম। গ্যালারির মালিকের মনে হয় ক্রেতা কোনো ডাক্তার বা মেডিকেলের স্টুডেন্ট হতে পারে। অন্যদিকে পুলিশের তদন্তের পাশাপাশি শিবাও নিজের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছিল। পুলিশ চলে যাওয়ার পর শিবা চুপি চুপি গ্যালারির মালিকের কাছে গিয়ে তাকে রডের ছবি দেখিয়ে একই প্রশ্ন করে। লোকটা প্রথমে শিবাকেও একই উত্তর দিলে শিবা তাকে ধমক দিয়ে বলে, ঠিক করে মনে করো যে কিনেছে সে কেমন দেখতে ছিল, তার উচ্চতা আর বয়স কেমন ছিল। মালিক বলে ছেলেটার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চির মতো হবে। সে দেখতে একটু মোটা ছিল আর যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে উঠে চলে যায়। এটা শুনে শিবা সব অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে গিয়ে এমন কোনো লোককে তারা দেখেছে কিনা সেটা জিজ্ঞেস করতে থাকে। তবে কোনো ইনফরমেশনই না পেয়ে শিবা হতাশ হয়ে ক্যাম্পাসের মাঠে বসে আছে। তখনই স্বপ্না নামের তার একটা ক্লাসমেট মেয়ে সেখানে আসে। স্বপ্না শিবাকে খুব পছন্দ করে। সে বারবার শিবাকে প্রপোজও করেছে। সেদিন স্বপ্না শিবাকে আবারও তার পছন্দের কথাটাই বলতে এসেছে। কিন্তু শিবা তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি তোমাকে আগেও নিষেধ করেছি। আমি শুধু বর্ষাকে ভালোবাসি। আমাদের বিয়ের কথাও ফাইনাল হয়ে গেছে। এটা শোনার পর স্বপ্না মন খারাপ করে চলে যায়। শিবা এরপর স্বপ্নার ভাই সত্যর সঙ্গে গিয়ে দেখা করে। সত্য হলো একজন গেম ডেভেলপার। শিবা সত্যকে বলে, দেখো ভাই, তোমার বোনকে তুমি একটু বুঝিয়ে বলো। আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়, কারণ আমি বর্ষাকে ভালোবাসি। সত্য বলে, টেনশন নিও না ভাই, মা মারা যাওয়ার পর থেকেই ও ডিপ্রেশনে আছে। আমি ওকে বুঝিয়ে বলবো। কিন্তু সেদিন রাতে খুব বিশ্রী এবং দুঃখজনক একটা ঘটনা ঘটে যায়। কলেজ ক্যাম্পাসে পুলিশের টহলের মধ্যেই এক অজানা ব্যক্তি স্বপ্নার উপরে হামলা করে তাকে হত্যা করে ফেলে। সেই সময় শিবাও বাড়ি ফিরছিল এবং সে পুরো ঘটনাটি দেখে ফেলে। শিবা তার বাইকটা সেখানে ফেলে রেখে খুনির পিছু নেয়। এদিকে পুলিশ স্বপ্নার চিৎকার শুনে ঘটনাস্থলে চলে আসে। স্বপ্নার মৃতদেহের কিছুটা দূরে তারা শিবার পড়ে থাকা বাইকটা দেখতে পায়। এছাড়াও মৃতদেহের পাশে হাতিগড় অস্ত্রের আরেকটা অংশ পড়ে থাকতে দেখা যায়। এটা দেখে পুলিশ নিশ্চিতভাবে ধরে নেয় এই বাইকের মালিকই স্বপ্নাকে খুন করেছে। ওদিকে শিবাও খুনিকে ধরতে না পেরে ফিরে আসে। ঘটনাস্থলে পুলিশের হাবভাব দেখে সে বুঝতে পারে পুলিশ তার বাইক দেখে তাকেই সন্দেহ করছে এবং অনুমান করতে পারে সে ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে। পুলিশ তাকেই অপরাধী ভাবছে এবং হয়তো তাকেই গ্রেপ্তার করা হবে। তাই শিবা পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে খুব অল্প সময়ের মধ্যেই পুলিশ শিবার বাইকের নাম্বার দিয়ে শিবার আসল পরিচয় জেনে যায়। পরের দিন তারা শিবাকে খুঁজতে তার বাড়িতে আসে। শিবা খুন করেছে এটা শুনে তার বোন পুলিশকে বোঝানোর চেষ্টা করে তার ভাই খুনি হতেই পারে না, শিবা খুবই ভালো মানুষ। তবে পুলিশ শিবার ঘরে তল্লাশি চালিয়ে ক্রাইমের কিছু বই খুঁজে পায়। তারা এটাও বুঝতে পারে থানায় ফাইল 1 ও 2 লিখে চিঠি পাঠানোর কাজ আসলে শিবাই করেছে। তাই পুলিশ এবার একেবারেই নিশ্চিত হয়ে যায় শিবাই হচ্ছে সেই ব্যক্তি যে খুন করছে। সে মার্ডার স্পটে হাতিগড় অস্ত্রের অংশ রেখে বোঝাতে চাইছে সে রাজার মতোই মানুষের নরসংহার করবে। পুলিশ হন্যে হয়ে পুরো শহরে শিবাকে খুঁজতে থাকে। এদিকে ফাইল 4 নামে আরও একটা নতুন ফাইল পুলিশকে পাঠানো হয়, যেখানে লেখা আছে, আমি আরও একটি হত্যা করব। সাহস থাকলে আমাকে থামিয়ে দেখাও। এটা দেখে পুলিশ এবার একজন গণিতবিদকে ডেকে আনে, যাতে তারা খুনের জায়গা, খুন করার পদ্ধতি এবং অন্যান্য বিষয় বিশ্লেষণ করে ভবিষ্যতে কোথায় খুন করা হবে সেটা অনুমান করতে পারে। পুলিশের অনুরোধে গণিতবিদ হিসেব করে তাদের একটা জায়গার কথা জানিয়ে বলে সেই জায়গায় হয়তো পরবর্তী খুনটা ঘটতে পারে। অন্যদিকে শিবা বুঝতে পারে সে সম্পূর্ণভাবে ফেঁসে গেছে এবং তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসল খুনিকে খুঁজে বের করতে হবে। তাই সে বন্ধুদের ফোন করে তাদের কাছে সাহায্য চায়। সোয়ামীকে কল করার পর সে যখন ববিকে ভিডিও কল করে, শিবা খেয়াল করে ববি কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ববিকে দেখে মনে হচ্ছে সে কোনো কারণে খুব ভয় পেয়ে আছে। তাই ববি যেখানে রয়েছে শিবাও সেখানে চলে আসে। কিন্তু সেই জায়গায় পৌঁছে শিবা দেখে ববির কানে হেডফোন লাগানো।
তার দু চোখ কেমন যেন লাল হয়ে আছে আর সে কেমন যেন পাগলের মতো আচরণ করছে। তাকে দেখে মনে হচ্ছে অন্য কেউ ববির শরীরটা কন্ট্রোল করছে। শিবা তাকে ডাক দেয় কিন্তু ববি কোনো প্রতিক্রিয়া দেখায় না। হঠাৎ ববি হাতে একটা রড নিয়ে সামনে আসা একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করে। তার এই আচরণ দেখে শিবা একেবারে হতবাক হয়ে যায়। এবার শিবা ভাবতে থাকে ববি হয়তো আসল খুনি। কিন্তু তখনই অন্য আরেকটা ছেলে এসে ববির গলা কেটে তাকে খুন করে ফেলে। এরপর ছেলেটা হাতিগড় অস্ত্রের তৃতীয় টুকরোটা সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। শিবা ছেলেটার পিছু করেও তাকে আর ধরতে পারে না। শিবা ববির মৃত্যু দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে একে একে তার সব বন্ধুদের মৃত্যু দেখছে। তখনই সেখানে পুলিশও চলে আসে, কারণ এটাই হলো সেই জায়গা যেখানে গণিতবিদ পরবর্তী হত্যার জন্য অনুমান করেছিল। শিবার পাশে দুটো মৃতদেহ দেখে পুলিশ নিশ্চিত হয় শিবাই আসল সিরিয়াল কিলার এবং শিবাকে গ্রেপ্তার করে। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে, যাতে শিবা নিজের মুখে স্বীকার করে আগের খুনগুলো সে করেছে এবং তার পরবর্তী শিকার কে হতে পারে। কিন্তু পুলিশের জেরার পরেও শিবা শুধু একটাই কথা বলে, আমি কাউকে খুন করিনি, কেউ আমাকে ফাঁসাচ্ছে। কিশোর থানায় এসে চুপি চুপি শিবাকে বলে, আমি জানি তুমি নির্দোষ, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। এরপর কিশোর পুলিশকে বলে শিবার মানসিক অবস্থা ঠিক নেই, ওকে কয়েকদিনের জন্য আমার হসপিটালে ভর্তি করতে হবে। কিশোরের কথায় শিবাকে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু হাসপাতালে পাঠানোর দুদিন পর শিবা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে শিবা প্রথমে তার বন্ধু স্বামীর সাথে দেখা করে। তারা গুগলে সার্চ করে জানতে পারে গত 15 থেকে 20 দিনে ববির মতো আরও অনেকেই মারা গেছে। এসব মৃত্যু কোনো না কোনোভাবে একটা আরেকটার সাথে সম্পর্কিত। এবার সে হাতিগড় অস্ত্রের রহস্য জানার জন্য এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে আবারও সেই আর্ট গ্যালারিতে যায় যেখানে হাতিগড় বিক্রি করা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চোখ একেবারে কপালে ওঠে। কেউ আর্ট গ্যালারির মালিককে চেয়ারে বেঁধে জীবন্ত পুড়িয়ে দিয়েছে। তখনই পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায়। এই দৃশ্য দেখে শিবা একেবারে আতঙ্কিত হয়ে পড়ে এবং পুলিশের থেকে বাঁচতে দ্রুত জানালা ভেঙে পালিয়ে যায়। গ্যালারির ভেতরের দৃশ্য দেখে বৈষ্ণবী ধারণা করে শিবা নিজের অপরাধ ঢাকার জন্যই আর্ট গ্যালারির মালিককেও হত্যা করেছে। তাই তারা এবার যে কোনো মূল্যে শিবাকে ধরতে চায়, না হলে শিবা না জানি আরো কতজনকে মারবে। এবার শিবাকে ধরতে বৈষ্ণবী একটা প্ল্যান বানায়। প্ল্যানটা ছিল তারা শিবার বোন সাথীকে হসপিটালে নিয়ে যাবে এবং বন্ধুদের মাধ্যমে গুজব রটিয়ে দেবে তার অবস্থা খুবই সংকটজনক। এতে শিবা যখন তার বোনকে হসপিটালে দেখতে আসবে তখন তারা তাকে ধরে ফেলবে। বৈষ্ণবীর প্ল্যান মতো সাথীকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়, কিন্তু পথে এক অজানা ব্যক্তি একটা অ্যাম্বুলেন্স দিয়ে সাথীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে সেই ব্যক্তিও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথী প্রচণ্ড আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হসপিটালে আনা হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু সাথী মারা যায়। নিজের প্ল্যানের কারণে একজনের প্রাণ চলে গেল এমন দুঃখজনক ঘটনায় বৈষ্ণবী খুবই কষ্ট পায়। সাথীর মৃত্যুর জন্য সে নিজেকেই দোষারোপ করে বৈষ্ণবী চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে তার সহকর্মীরা তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই, কারণ কেউই জানতো না এমন কিছু ঘটতে পারে। তাই বৈষ্ণবীর চাকরি ছাড়াটা ঠিক হবে না। এদিকে স্বামী সাথীর মৃত্যুর খবরটা শিবাকে ফোন করে জানালে শিবা দ্রুত হসপিটালে ছুটে যায় এবং নিজের মৃত বোনকে দেখে কান্নায় ভেঙে পড়ে। আসলে তার আপনজন বলতে শুধু তার বোনই ছিল। সে কাঁদতে কাঁদতে বলে, পুলিশ আমাকে ধরতে গিয়ে আমার বোনটাকেই মেরে ফেলেছে। তারা আমাকে ধরতে চায় তো ঠিক আছে, আমি নিজেই এবার আত্মসমর্পণ করব। কিন্তু স্বামী তাকে থামিয়ে বলে, এটা ভুলেও করো না ভাই, যদি তুমি ধরা পড়ে যাও তাহলে আসল অপরাধী কখনোই ধরা পড়বে না। স্বামীর কথা শুনে শিবার মনে সাহস ফিরে আসে এবং সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারও হসপিটাল থেকে পালিয়ে যায়। সে যখন
যখন বাড়িতে যাচ্ছে তখনই হঠাৎ শিবা সুকেশদের বাড়ি থেকে চিৎকার শুনতে পায়। সে তাদের বাড়িতে ঢুকতেই দেখে সুকেশ কেমন যেন অদ্ভুত আচরণ করছে এবং নিজের ছোট ভাইকে মারার চেষ্টা করছে। সুকেশ ঠিক ববির মতোই পাগলের মতো আচরণ করছে আর তার দু চোখ লাল হয়ে আছে। সুকেশ বারবার তার ছোট ভাইটাকে মারার চেষ্টা করছে। এটা দেখে শিবা এবং সুকেশের মা একসঙ্গে তাকে আটকায় এবং পেছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। শিবা সুকেশের ভাইকে জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের কি হয়েছে তুমি জানো? ছোট ভাই জানায় সুকেশ সবসময় স্পাইডার নামের একটি গেম খেলে। এই গেমের একটা টুর্নামেন্ট চলছে। সে দিন রাত সেই গেমেই ডুবে থাকে, কিন্তু আজ হঠাৎ করে সে এমন অদ্ভুত আচরণ করছে। তার এই কথা শুনে শিবা একেবারে চমকে ওঠে, কারণ তার মনে পড়ে ববিও এরকম কোনো এক গেমে টুর্নামেন্টের কথা বলেছিল। এই চিন্তা থেকেই সে স্বপ্নার ভাই সত্যর কাছে যায়, যে একজন গেম ডেভেলপার। শিবা সত্যকে অনুরোধ করে স্পাইডার গেমটা সম্পর্কে ইনফরমেশন বের করতে। সত্য অনেক সময় নিয়ে গেমের কোড বিশ্লেষণ করে এমন কিছু তথ্য জানতে পারে যেটা দেখে তাদের চোখ একেবারে ছানাবড়া হয়ে যায়। সত্য শিবাকে বলে, বৈষ্ণবী ম্যাডামকে এখনই এখানে আসতে বলো, এবার উনি আমাদের সাহায্য করতে পারবেন। সত্যর কথা শুনে শিবা প্রথমে একটু ভয় পায় যে বৈষ্ণবী হয়তো তাকে ধরে ফেলবে, কিন্তু সত্য বলে এটা শুধু একটা গেম নয়, এটা একটা মৃত্যু ফাঁদ। এর পেছনে নিশ্চয়ই একজন খুব শক্তিশালী অপরাধী রয়েছে, তাই পুলিশের সাহায্য ছাড়া তারা এটা থামাতে পারবে না। সত্যর কথা শুনে অবশেষে শিবা বৈষ্ণবীকে কল করে সত্যের বাড়িতে আসতে বলে। কিছুক্ষণ পর বৈষ্ণবী তার টিম নিয়ে সেখানে চলে আসে। সত্য এবার তাদের ব্যাখ্যা করে এই গেমটা আসলে ডার্ক ওয়েবের গেম। গেমটা মূলত মানুষ খুন করার জন্য ডিজাইন করা হয়েছে। গেমটার মোট 4টি লেভেল রয়েছে। প্রথম লেভেল অন্যান্য গেমের মতো স্বাভাবিক হলেও দ্বিতীয় লেভেল থেকে এটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তৃতীয় লেভেল থেকে শুরু হয় মৃত্যুর খেলা। এই গেমটি মানুষের মস্তিষ্কের উপরে এমনভাবে প্রভাব ফেলে যে তারা বাস্তবতা এবং গেমের মধ্যে আর পার্থক্য বুঝতে পারে না। যারা তৃতীয় লেভেলে পৌঁছে যায় তাদের দ্বিতীয় লেভেলের খেলোয়াড়দের হত্যা করতে হয়। এ কারণেই সুকেশ তার ছোট ভাইকে মারতে গিয়েছিল, কারণ তার ছোট ভাই দ্বিতীয় লেভেল পার করতে পারেনি। তবে গেমের চূড়ান্ত ধাপ অর্থাৎ চতুর্থ লেভেলের কোনো তথ্য বের করা সম্ভব হয়নি, কারণ এটা অত্যন্ত জটিলভাবে কোডিং করা হয়েছে। বৈষ্ণবী প্রথমে সত্যের এসব কথা বিশ্বাসই করতে চায় না আর শিবাকে অ্যারেস্ট করতে চায়। তবে সত্য তাকে পরামর্শ দেয়, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে তৃতীয় লেভেলের খেলোয়াড়কে ট্র্যাক করুন, তারা নিশ্চয়ই দ্বিতীয় লেভেলের প্লেয়ারদের হত্যা করতে বেরোবে। তখনই বুঝতে পারবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যে। এবার সত্য গেমটা কিছুটা হ্যাক করে তৃতীয় লেভেলের খেলোয়াড়দের লোকেশন বের করে। মনে একরাশ সন্দেহ নিয়েই পুলিশ এবং শিবা গোপনে তৃতীয় লেভেলের এক খেলোয়াড়কে অনুসরণ করতে থাকে। ওরা দেখতে পায় সেই ব্যক্তি বিশেষ ধরনের এক প্রকারের লেন্স এবং ইয়ারফোন পরে আছে। এই লেন্সের কারণেই তাদের চোখ লাল দেখাতো। লেন্স আর ইয়ারফোন দিয়েই গেমটা তাদেরকে কন্ট্রোল করে। লেন্সের মধ্যে দিয়ে দ্বিতীয় লেভেলের খেলোয়াড়দের দানবের মতো দেখাতো। খেলোয়াড়রা বাস্তব আর গেম আলাদা করতে পারত না, যার ফলে তৃতীয় লেভেলের খেলোয়াড়দের মানসিকতা খুবই মারাত্মক রকমের হিংস্র হয়ে উঠত। তাই দানব ভেবে তারা বাস্তবে দ্বিতীয় লেভেলের খেলোয়াড়দের মেরে ফেলত। ঠিক যেই মুহূর্তে তৃতীয় লেভেলের খেলোয়াড় একজন দ্বিতীয় লেভেলের খেলোয়াড়কে মারতেই যাচ্ছে, তখনই পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ ভেবেছে তারা ছেলেটিকে বাঁচাতে পেরেছে, কিন্তু হঠাৎ করে আরেকজন তৃতীয় লেভেলের খেলোয়াড় এসে সেই ছেলেটিকে হত্যা করে এবং সে চতুর্থ লেভেলে পৌঁছে যায়। পুরো ঘটনা দেখে এবার বৈষ্ণবী বিশ্বাস করতে বাধ্য হয় যে সত্য যেটা বলেছিল সেটাই ঠিক। তারা তৃতীয় লেভেলের 3জন খেলোয়াড়কে ধরে ডাক্তারের কাছে নিয়ে আসে। পরীক্ষা করে জানা যায় তাদেরকে হিপনোটাইজ করার জন্য নির্দিষ্ট মাত্রায় এক ধরনের ড্রাগ দেয়া হয়েছে, যেটা শুধুমাত্র একজন ডাক্তারই করতে পারে। তাদের ফোনে গেমটা চেক করে জানা যায় 2 দিন পর চতুর্থ লেভেলটি অনুষ্ঠিত হবে তিরুপতিতে, যেখানে সেদিন এক বিশাল ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। পুরো বিষয়টা বুঝতে পেরে বৈষ্ণবী খুবই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ যদি সত্যি গেমের খেলোয়াড়রা সেখানে হামলা করে তাহলে একটা নরসংহার ঘটবে। সব শোনার পর শিবা কিছুক্ষণ চিন্তা করে বলে, আমি জানি কে এর পেছনে রয়েছে। সবকিছুর পেছনে আসল লোক আর কেউ নয়, সে হলো আমার হবু শ্বশুর ডাক্তার কিশোর। কিশোরের নাম শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শিবা সকলকে ব্যাখ্যা করে বলতে থাকে সেদিন কিশোরী তাকে হসপিটাল থেকে পালাতে সাহায্য করেছিল।
কারণ সে শিবার উপরে সব খুনের দোষ চাপাতে চাচ্ছিল। প্রথম দিকে সে মৃতদেহগুলো পরীক্ষা করেই বুঝতে পারে এগুলো আসলে পরিকল্পিত খুন। খুনগুলো এত সূক্ষ্মভাবে করা হয়েছে যেটা একজন ডাক্তার ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। শিবা খেয়াল করেছে কিশোর সমাজের অনেক নিয়মকানুন নিয়ে প্রায় সময় অভিযোগ করত। সে রোগীদের খুব সহজেই হিপনোটাইজও করতে পারত। পুলিশের টিমে আগে অন্য একজন ডাক্তার ছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই ডাক্তার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার জায়গায় কিশোর পুলিশের টিমে জয়েন করে। সে পুলিশের সাথে থেকে ইনভেস্টিগেশনকে বিভ্রান্ত করত। কিশোরী পুলিশকে ৪ নম্বর ফাইলটা পাঠিয়েছিল যাতে সব সন্দেহ শিবার ওপরে চলে যায়। যেমনটা বলা হয়েছে, তৃতীয় লেভেলের খেলোয়াড়দের নির্দিষ্ট পরিমাণে ড্রাগ দেওয়া হতো, যেটা শুধুমাত্র একজন প্রফেশনাল ডাক্তারই করতে পারে। কিশোরও একজন সার্টিফাইড ডাক্তার। কিশোরী অ্যাক্সিডেন্ট করিয়ে শিবার বোনকেও খুন করেছে। প্রথমে শিবার কিশোরের ওপর শুধুমাত্র সন্দেহ হয়। এরপর প্রত্নতত্ত্ববিদের সাথে কথা বলে সে নিশ্চিত হয়ে যায় যে কিশোরী হলো আসল খুনি। শিবার কথা মতো পুলিশ ডাক্তার কিশোরকে গ্রেপ্তার করে। কিশোরও স্বীকার করে সে একটা সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং মূলত যুব সমাজকে ধ্বংস করার জন্যই সে নিজেই এই ভয়ঙ্কর গেমটি বানিয়েছে। দীর্ঘদিন গেমটা খেলার কারণে খেলোয়াড়েরা পুরোপুরি তাদের কন্ট্রোলে চলে আসে। তারা গেমের পুরস্কার হিসেবে ১ কোটি টাকা ঘোষণা করেছে, তাই কম বয়সী ছেলেমেয়েরা টাকার লোভে গেমটা খেলতে শুরু করে। এরপর ধীরে ধীরে তাদের ড্রাগের নেশা ধরানো হয়। কিছুদিনের মধ্যেই খেলোয়াড়েরা নিজেদের চিন্তাশক্তি হারিয়ে পুরোপুরি গেমের কন্ট্রোলে চলে যায়। তখন গেমে যা বলা হয় তারাও তাই করে। কিশোর হাসতে হাসতে বলে, তোমরা আমাকে অ্যারেস্ট করলেও গেমটাকে কোনো দিনও থামাতে পারবে না। এমন ভয়ঙ্কর ঘটনা শুনে পুলিশের মাথা ঘুরতে শুরু করে। কিশোরকে গ্রেপ্তার তো করা হলো, তবে পুলিশের পরবর্তী লক্ষ্য হচ্ছে গেমটির সার্ভার বন্ধ করে দেয়া। গেমের সার্ভার হ্যাক করার জন্য এবার পুলিশ একটা গেমিং কোম্পানির সাহায্য নেয়, কিন্তু গেমটি এত বেশি সুরক্ষিত ছিল যে গেমের সার্ভার হ্যাক করা সম্ভব হয় না। তাই তারা গেমের কোড হ্যাক করে গেমের টার্গেট কিছুটা বদলে দেয়। লেভেল 4-এ ২৮ জন খেলোয়াড় আছে। তাদের সবাইকে গেমের মাধ্যমে কোনো রকমে একটা বাসে ঢুকিয়ে গ্যাস দিয়ে সবাইকে অজ্ঞান করা হয়। এভাবেই তারা তিরুপতি উৎসবে আসা মানুষদের নরসংহার আটকাতে সফল হয়। এরপর সব খেলোয়াড়দের হসপিটালে আনা হলে ডাক্তার চেক আপ করে জানায় এই গেমটা একটা বিষাক্ত চক্রের মতো ছিল। এরা আসল জীবন ছেড়ে গেমের দুনিয়ায় আটকে পড়েছে। দীর্ঘদিন ধরে গেম খেলার কারণে তাদের ব্রেন সেল ড্যামেজ হয়ে গেছে। তারা সবসময় হিপনোটাইজ স্টেটে থাকে। সেই সময় তাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, তাই যে কেউ তাদের ম্যানিপুলেট করতে পারে। তারা বাস্তব দুনিয়া আর গেমের দুনিয়াকে আলাদা করতে পারে না। এভাবে কিশোর তাদের ম্যানিপুলেট করেছে। খেলোয়াড়দের ট্রিটমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে ডাক্তার জানায় এদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে ঠিক করা সম্ভব, কিন্তু এতে অনেক সময় লাগবে। এরপর সব খেলোয়াড়দের ট্রিটমেন্টের জন্য হসপিটালে ভর্তি করা হয়। এভাবেই শিবা আসন্ন বিপর্যয়কে থামাতে সক্ষম হয়েছে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। এরপর বর্ষাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নতুন জীবন শুরু করে সে। একই সাথে সাথীর সন্তানকে নিজেদের সন্তান হিসেবে বড় করার সিদ্ধান্ত নেয় শিবা ও বর্ষা। আর এটা দেখিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা থেকে আপনারা বুঝতেই পারছেন বর্তমানে ভিডিও গেমের ভয়াবহতা মারাত্মক লেভেলে গিয়ে পৌঁছেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই নিজের সন্তানকে ভালো রাখার জন্য এবং এর পেছনের ভয়াবহতা উপলব্ধি করে তাদেরকে এখনই এসব বিষয়গুলো থেকে বিরত রাখার চেষ্টা করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।